মাঝে মাঝে ভালোবাসার মধ্যে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের মধ্যকার ইগো, যেই ইগো তাদের সম্পর্কের শেষ কিনারায় নিয়ে যায় তাদেরকে। ঠিক এমনটাই হয়েছিল আমাদের আজকের গল্পের রাজ ও প্রিয়ার সঙ্গে, যাদের ভালোবাসায় কোনো কমতি না থাকলেও কমতি থেকে যায় একজন আরেকজনকে বোঝার ক্ষেত্রে, যেখানে শেষটাই রয়ে যায় শুধু আফসোস। ঠিক এমনই একটা গল্প নিয়ে তৈরি হয়েছিল 2003 সালে শাহরুখ খান অভিনীত মুভি চলতে চলতে। সেই গল্পটারই সার বলতে চলেছি আজকের ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতে আমরা বেশ কিছু চরিত্রকে একসাথে দেখতে পাই। এই হলো দীপক, যে তার ফিয়ন্সিকে তারই দুই বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, আর এই মেয়েটা হলো তার এই বন্ধুর ওয়াইফ। সেখানে তারা তাদের আরেক বন্ধু সেলিমের জন্য অপেক্ষা করছিল, তাই এই ফাঁকে তারা নিজেদের মধ্যে কিছুটা কথা চলাচলি করে নেয়। সে সময় দীপকের ফিয়ন্সি তার হাতে একটা নোবেল দেখিয়ে বলে, এই বইতে থাকা রোম্যান্স প্রেম কাহিনী আমার পড়া শেষ, আমার পড়া সেরা রোম্যান্স। যদি বাস্তব জীবনে এমন রোম্যান্স করা যেত ভালোই হতো। এই কথা শুনে তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, কি ব্যাপার দীপক, তুই এখনো ওকে রাজের প্রেম কাহিনী শোনাসনি? কিন্তু দীপকের ফিয়ন্সির প্রশ্ন, কে এই রাজ? রাজ হলো তাদের খুব কাছের এবং ভালো বন্ধু। রাজ জীবনে যেটা হতে চেয়েছিল সেটা হতে পারেনি, আর যেটা হয়েছে সেটা কখনো চিন্তাও করেনি। পাঞ্জাব থেকে মুম্বাই এসেছিল ইঞ্জিনিয়ারিং পড়তে, সেখানে এসে মাথায় চিন্তা আসলো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে, কিন্তু সেটা হতে পারেনি। এখন তার প্রশ্ন, হয়েছেটা কি? তখনই একটা ট্রাক থেকে বেরিয়ে আসে আজকের গল্পের হিরো রাজ, আমাদের সবার প্রিয় শাহরুখ খান, যে ট্রাকের ওপরে বড় করে লেখা ছিল রাজ ট্রান্সপোর্টেশন। রাজ এই ট্রান্সপোর্টেশন এজেন্সির ওনার। আজ তার একটা ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু সেই ব্যাপারটা সে ভুলেই গিয়েছে, তাই সে কোনোভাবে ভুজুং বাজুং দিয়ে তাদেরকে ম্যানেজ করেছে। রাজ হলো এমন একটা ছেলে যে সবসময় চিল থাকে, যে কোনো সমস্যাকে সে খুব একটা বড় করে দেখে না। এখন আমরা তো রাজের লাভ স্টোরি শুনছিলাম, সেখানে এই হলো প্রিয়া, রাজের লাভ ইন্টারেস্ট। প্রিয়ার ভেতরে বলতে গেলে একজন ফ্যাশন ডিজাইনার, গ্রিসে থেকে বড় হয়েছে, সেখানেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এখন সে ইন্ডিয়া ফিরে এসেছে এবং তার খালার সাথে থাকছে। আজ তার প্রথম ফ্যাশন শো, যেখানে সে একদম ফাটিয়ে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল রাজ এবং প্রিয়া দুই মেরুর মানুষ, দুজনের লাইফস্টাইল প্যাশন সম্পূর্ণ আলাদা। সেদিন রাজ তার বন্ধুর বিয়েতে যাচ্ছিল, সেলিমের বিয়ে, যার জন্য এরা চারজন অপেক্ষা করছে। বিয়েতে যাচ্ছে তাও কোনো প্রাইভেট কিংবা রেন্টেকার দিয়ে নয়, নিজের ট্রাক নিয়ে, তাও আবার পুরো ট্রাক ড্রাইভারদের ভেষ ধরে। সেই সময় তার সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি থেকে দুজন মেয়ে বেরিয়ে আসলে দেখা যায় এ তো প্রিয়া। প্রিয়া রাজের সামনে এসে তার উপর রাগ ঝাড়তে শুরু করে, তোমার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে, দোষ তোমার, তোমাদের মতো ট্রাক ড্রাইভারদের জন্য রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হয়। তো সেখানে হয়েছিল রাজের সাথে প্রিয়ার প্রথম দেখা, কিন্তু রাজ তার কোনো কথা কানেই নিচ্ছিল না, কারণ সে তো প্রিয়ার চোখের মধ্যে ডুবে আছে। এক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে রাজ, প্রথম দেখার পর প্রেমে যাওয়া আর কি। এত কিছুর মধ্যে প্রিয়া দেখতে পায়নি যে রাস্তার পাশে নো পার্কিং লেখা, আর সে তার গাড়ি হ্যান্ড ব্রেক না লাগিয়েই গাড়ি থেকে বেরিয়ে এসেছিল। রাজ তাকে বেশ কয়েকবার ইশারায় মুখে বলার চেষ্টা করে, কিন্তু প্রিয়া না কিছু বলতে দিচ্ছে না শুনছে। অগত্যা যা হওয়ার তাই হলো, গাড়িটা গিয়ে পরে একদম খাদে। এরপর তাদের ঝগড়া এখানেই সমাপ্ত হয়। রাজ তার ট্রাকের মাধ্যমে গাড়িটাকে খাদ থেকে তুলে আনে এবং তাদের গাড়িটা গ্যারেজ পর্যন্ত নিয়ে যায়। বিয়েতে গিয়েও সে প্রিয়াকে ভুলতে পারেনি, সবসময় প্রিয়ার কথাই ভাবতে থাকে। এমনকি সে তার বন্ধুর কাছে গিয়েও বলতে লাগে, জানিস না আজ আসার সময় একটা মেয়ের গাড়ির সাথে আমার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রথম দেখায় আমার মন চুরি করে নিয়েছে রে, জানি না কখনো আবার দেখা হবে কিনা। কিন্তু তখনই হয়ে যায় এক মিরাকেল। রাজ দেখতে পায় প্রিয়া এই বিয়েতেই এসেছে। তখন সে কোনেকে বলে, আরে এই তো সেই মেয়েটা। তখন সে তাকে জানায়, আরে এ তো আমার ফ্রেন্ড প্রিয়া। প্রিয়া তখন স্টেজের দিকে আসছিল তাদেরকে গিফট দেওয়ার জন্য, তাই রাজ সেখান থেকে লুকিয়ে পড়ে। প্রিয়াকে যখন তারা জার্নির সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সে সব ঘটনা খুলে বলে, আর ভেতরে ভেতরে গিল্টি ফিল করে, কারণ সেই ট্রাক ড্রাইভারকে সে না জেনে কত কিছুই না বলেছে। ট্রাক ড্রাইভারটা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, উল্টো তাদের বিপদে গাড়ি উদ্ধার করতে সাহায্য করেছে, কিন্তু তারা তাকে সরি বলেনি। এইসব কথা রাজ পেছনে পেছনে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু প্রিয়া সেটা বুঝতে পারে না। কিন্তু যখন সে পেছনে ফিরে তাকায়, তখন একেবারে অবাক হয়ে যায়, একদম হা হয়ে তাকিয়ে থাকে। রাজ তখন মজা করে বলে, কি হলো, চিনতে পারোনি? লুঙ্গি আর গামছা পরে আসবো নাকি? সেলিম তখন প্রিয়ার সাথে রাজকে পরিচয় করিয়ে দেয়। রাজ হলো আমার বন্ধু, ট্রাক ড্রাইভার না, একটা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক, কিন্তু চলাফেরা একদম সোজা সাপটা। দেখলে না বন্ধুর বিয়ে খেতে ট্রাক চালিয়ে চলে এসেছে। এরপর প্রিয়া আজকের ঘটনার জন্য রাজের কাছে সরি চায়। তখন রাজ তাকে বলে, ক্ষমা করতে পারি, কিন্তু এর জন্য তোমাকে একটা শাস্তি পেতে হবে। সেটা হলো কালকে এখান থেকে তোমাকে আমার সাথে ট্রাকে করে মুম্বাই ফিরতে হবে। প্রিয়া প্রথমে ট্রাকে করে যেতে না চাইলেও রাজ তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। পরদিন সকালে রাজ তাকে নিয়ে রওনা হয়, কিন্তু বেশ অনেকটা পথ পার করার পর হঠাৎ তাদেরকে আটকে দেওয়া হয়। ট্রাক থেকে নামলে জানা যায় এরপর আর ট্রাক নিয়ে যাওয়া যাবে না, তার মানে হলো এখানে তাদের বিদায় নিতে হবে। কিন্তু রাজ তো তাকে বিদায় জানাতে চাচ্ছিল না। এদিকে দেখা যায় প্রিয়াও বারবার পেছন ফিরে রাজকে দেখে, কারণ এই জার্নির মধ্যে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গিয়েছিল। রাজ তখন ট্রাকে উঠে পড়তে নেয়, তখন প্রিয়াকে ডেকে বলে সে কল করবে, কিন্তু সে তো প্রিয়ার নাম্বার নেয়নি। এদিকে তারা একে অপরের কোনো কথা এত দূর পর্যন্ত শুনতে পারছিল না, তাই সেই ট্রাফিক পুলিশই তাদের মধ্যে কথা আদান প্রদানকারী হয়ে যায়। ট্রাফিক পুলিশ রাজের কথাগুলোকে প্রিয়াকে বললে প্রিয়া বলে, তোমার কাছে তো আমার নাম্বার নেই। তখন প্রিয়া তার নাম্বার সেই ট্রাফিক পুলিশকে বলে, আর ট্রাফিক পুলিশ সেই নাম্বার রাজ পর্যন্ত পৌঁছে দিলে সে সেটা একটা কাগজে লিখে নেয়।
নেয়। বাড়িতে এলে প্রিয়ার খালা প্রিয়ার মধ্যে কিছুটা অদ্ভুত পরিবর্তন দেখে, যেমন চলাফেরা, কথাবার্তা। এমনকি তার খালাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কখনো আখ বাগান থেকে আখ চুরি করে খেয়েছেন? এইসব অদ্ভুত প্রশ্ন শুনে প্রিয়ার খালার তো অবাক হয়ে যায়, একদিনে কি হলো মেয়েটার। আসলে একদিনেই সে রাজকে এতটা ফলো করে ফেলেছে যে রাজের ম্যানারিজম সব তার ভেতরে চলে এসেছে। তবে অপরদিকে এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। সমস্যা তখন হয় যখন লন্ড্রির লোকেরা রাজের শার্ট ধুয়ে দেয়, যে শার্টের মধ্যে ছিল প্রিয়ার নাম্বার। কাপড়ের ময়লার সাথে সাথে কাগজে লিখে রাখা সেই নাম্বারগুলো মুছে সাফ হয়ে যায়। তার পাশে থাকা সেই লোকটা বলে ওঠে যে তোর বন্ধুর বউয়ের কাছে চাইলেই তো নাম্বার পেয়ে যাবি, এত চিন্তা কিসের? কিন্তু তখন রাজ বলে, আরে ওরা হয়তো হানিমুনে আছে, এভাবে নাম্বার চেয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তখনই হঠাৎ সেই ট্রাফিক পুলিশের কথা তার মাথায় আসে। কিন্তু ট্রাফিক পুলিশের কাছে গেলেও খুব একটা লাভ হয় না, কারণ সে শুধু প্রথম 4টা ডিজিটই মনে রাখতে পেরেছে। এরপর সেই পুলিশ তাকে পোস্টম্যানের কাছে নিয়ে যায়, কারণ পোস্টম্যান আশেপাশের সবার বাড়ির অ্যাড্রেস জানে। রাজ প্রিয়ার নাম এবং তার চেহারার বর্ণনা দিলে পোস্টম্যান বলে, এভাবে কিভাবে কারো বাড়ির অ্যাড্রেস বলবো, এ মেয়ের বাবার নাম বলো। কিন্তু রাজ তো নাম ছাড়া আর কিছুই জানে না, কিন্তু তার বিশ্বাস ছিল যে সে একদিন না একদিন প্রিয়াকে খুঁজে পাবেই। এরপর থেকে রাজ প্রতিনিয়তই প্রিয়াকে সেখানে খুঁজতে থাকে। এভাবে 20টা দিন পার হয়ে যায়। সেদিন ট্রাফিকে হঠাৎ প্রিয়ার সাথে তার দেখা হয়ে যায়। প্রিয়াকে খুঁজে পেয়ে তার জন্য আর খুশির ঠিকানা থাকে না। কথা বলতে বলতে রাজ তাকে আজ রাতে ডিনারের জন্য বলে, কিন্তু প্রিয়া তাকে বলে সে আজ আসতে পারবে না, কারণ তাকে গ্রিস যেতে হবে। তার বাবা মা তার জন্য সেখানে অপেক্ষা করছে। এখন রাজের কথা, আরে তাদেরকে কোনো একটা বাহানা দিয়ে দিলেই তো হয়। কিন্তু প্রিয়া এসব কিছুই করতে পারবে না, কারণ আজ আসলে তার বিয়ে, সে বিয়ে করতে যাবে গ্রিসে। এই কথা শুনে রাজের মাথায় একদম বাঁশ ভেঙে পড়ে। একটু আগে প্রিয়াকে দেখে তার হৃদয় যেভাবে ভরে উঠেছিল এক মুহূর্তে তা আবার একদম শূন্য হয়ে যায়। এরপর রাজ তাকে তার মনের কথা জানিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো। যেখানে প্রিয়া বলে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। কিন্তু রাজের প্রশ্ন, তাহলে এই বিয়ে করার মানে কি? প্রিয়া এমন একটা মেয়ে যে তার কমিটমেন্টকে অনেক বেশি ফোকাস করে। সপ্তাহখানেক আগে তার বাবা তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছে, সে সম্মতি জানিয়েছে, আর এই কমিটমেন্ট সে ভাঙতে পারবে না। আসলে গল্প বলার সুবিধার্থে আমি অনেক কিছু স্কিপ করেছি, কিন্তু এতটুকু জেনে রাখুন যে গত অনেকটা সময় তাদের মধ্যে বন্ধুত্ব থেকে দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু এখন যখন দুজনে একে অপরের মনের কথা জানতে পেরেছে, তখন প্রিয়ার আসলে কিছু করার নেই। সে বলে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা গ্রিসে যাচ্ছে তার বিয়ের জন্য। রাজ তাকে আটকানোর অনেক চেষ্টা করে, বোঝায় যে একটা ছেলে যাকে নাকি সে চেনে না জানে না, তাকে কিভাবে বিয়ে করে নেবে। তখন প্রিয়া জানায় যাকে সে বিয়ে করতে চলেছে সে তার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে। তখন সেখানে রাজের আর কিছু বলার থাকে না। প্রিয়াও সেখান থেকে রাজকে বিদায় জানিয়ে চলে যায়। আর রাজ সেখান থেকে ফিরে সিদ্ধান্ত নেয় সেও গ্রিস যাবে। প্রিয়া বিয়ে করতে যাচ্ছে, কিন্তু এখনো তো বিয়ে করেনি। শেষ পর্যন্ত চেষ্টা করবে সে, যদি প্রিয়া তার কাছে ফিরে আসে। আর যদি সে আজ না যায়, তাহলে এর আফসোস সারাটা জীবন তার মধ্যে থেকে যাবে যে সেদিন হয়তো বা সেখানে গেলে কিছু একটা হতে পারতো। আফসোসের বোঝা সে টানতে চায় না। ব্যাগ গুছিয়ে রাজ বেরিয়ে পড়ে গ্রিসের উদ্দেশ্যে। প্লেনে তার সাথে দেখা হয়ে যায় প্রিয়ার সাথে। তারা দুজনে একই ফ্লাইটে যাচ্ছে। প্রিয়া তাকে দেখে অবাক হয়ে বলে, আরে তুমি এখানে? তখন রাজ বলে, ছোটবেলায় আমি অনেক প্রেমের গল্প শুনেছি যেখানে নায়করা সারা জীবন আফসোস করতে থাকে, যদি একবার আমার প্রেমিকাকে আটকে নিতাম। আমি এই আফসোসের মধ্যে জীবন কাটাতে চাই না, তাই এখানে এসেছি। জানি আমার কোনো চান্স নাই, তবু যাই, সমস্যা কি? দাওয়াত তো দিয়েছো, তাই না? তারা দুজনে একই ফ্লাইটে থাকলেও তাদের সিট ছিল আলাদা। রাজ প্রিয়ার পাশের লোককে রিকোয়েস্ট করে যেন তার সাথে সিট এক্সচেঞ্জ করে, কিন্তু সেই লোকটা একদম গম্ভীরভাবে তাকে না করে দেয়। কারণ রাজ যে সিটের কথা বলছে তার পাশে তার বউ বসে আছে, যার সাথে তার 1 সপ্তাহ ধরে ঝগড়া। তার সাথে সিট এক্সচেঞ্জ করে বসতে পারবে না। অতঃপর কি আর করার, এভাবেই তাদের যেতে হয়। কিছুক্ষণ যাওয়ার পর তাদের হঠাৎ ল্যান্ড করতে হয়, কারণ গ্রিসের আবহাওয়া খারাপ থাকায় তারা এখন যেতে পারবে না। প্লেনে থাকা সকল যাত্রী এই ব্যাপারটা নিয়ে হতাশ হলেও হতাশ হয়নি একমাত্র রাজ, বরং সে আনন্দে লাফিয়ে ওঠে সামনের 8 ঘন্টা সে প্রিয়ার সাথে কাটাতে পারবে। প্রিয়া তার বাবাকে কল করে জানিয়ে দেয় তার ফ্লাইট 8 ঘন্টা পিছিয়েছে। এরপর রাজ তাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যেখানে প্রিয়ার একটা জিনিস খুব পছন্দ হয়, কিন্তু সেটা নিশানা লাগিয়ে জিতে নিতে হবে। রাজ বেশ কয়েকবার নিশানা লাগানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। প্রিয়াও সেখানে মজা করে বলে, আরে ওই ক্যানগুলো হয়তো সঠিক জায়গায় রাখা নেই, এই জন্য নিশানা লাগছে না। এক কাজ করো, তুমি চেষ্টা করো, আমি আইসক্রিম খেয়ে আসি। দোকানে সেই লোকটা বুঝতে পারে রাজকে দিয়ে হবে না, কিন্তু সে তার ভালোবাসার মানুষটাকে খুশি করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাই সে তাকে পেটটা ফ্রিতেই দিয়ে দেয়, যেটা পেয়ে প্রিয়া খুব খুশি হয়। প্রিয়া বলে, অবশেষে নিশানা লেগেছে, তাই না? তখন রাজ বলে, আরে না না, উনি আমাকে এটা দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। কারণ জানতে চাইলে রাজ আরো বলে, ওই লোকটা আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছে, তাই দিয়েছে। কিন্তু আফসোস, দূর দেশের অচেনা মানুষ, অজানা মানুষ আমার মনের কথা বুঝতে পেরে যায়, কিন্তু যার বুঝার কথা সে বুঝে না। তারপর প্রিয়া দেখতে পায় কিছু লোক লেকের পানিতে কয়েন ছুঁড়ে মারছে। আসলে এদেশের মানুষের একটা বিশেষ রীতি আছে, তারা মনে করে কয়েন ছোড়ার প্রথাটা
খুবই দরকারি একটা জিনিস। কেউ যদি তার মনের কথা কয়েনকে সামনে রেখে বলে আর কয়েনটা পানিতে ছোড়ার পর কেউ যদি সেটা তুলে আনতে পারে, মানে পার্টনার যদি কয়েনটা ছুড়ে দেওয়ার পর তার পার্টনার গভীর পানি থেকে সেটা তুলে আনতে পারে, তাহলে নাকি মনের উইশ পূরণ হয়। তাই প্রিয়া এই জিনিসগুলো ট্রাই করতে চায়। তাই সে একটা কয়েনকে তার মুখের সামনে নিয়ে তার ইচ্ছাগুলো বলে এবং সেটাকে পানিতে ফেলে দেয়। কিন্তু তার পার্টনারের বদলে ওখানকার ভাড়া করা ছেলেটা যখন পানিতে ডুব দেয় সে কোথাও খুঁজে পাচ্ছিল না। তার মানে বোঝা গেল তার ইচ্ছা পূরণ হবে না। তাই প্রিয়ার মন খারাপ হয়ে যায়, যা দেখে রাজ সোজা পানিতে ঝাঁপ দিয়ে দেয়। সে নিজেই তার পার্টনার সেজে পানিতে লাফ দেয় আর কিছুক্ষণ পরে কয়েনটা তুলেও নিয়ে আসে। সেখান থেকে ফিরে রাজ প্রিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি চেয়েছো? প্রিয়া বলে, আমি যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি এইটা। তখন রাজ বলে, জানো তোমার জায়গায় আমি থাকলে কি চাইতাম? এরপর রাজ কিছু বলার আগেই প্রিয়া বলে, আমি জানি তুমি কি চাইতে, আর বলা লাগবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আমরাও হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি রাজ কি চাইতো। এরপর সারাটা দিন রাজ প্রিয়াকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখে। ফ্লাইটের সময় হয়ে গেলে তারা এয়ারপোর্টে গিয়ে জানতে পারে তাদের ফ্লাইট আরো ডিলে হয়েছে। এখন তাদেরকে আরো বেশ কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে। যা শুনে প্রিয়ার মন খারাপ হয়ে যায় এবং সে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। তখন রাজ তার কাছে গিয়ে মন ভালো করার চেষ্টা করে আর বলে, এখন আরো বেশ কিছু জায়গা আমাদের ঘোরা বাকি, চলো এখান থেকে বেরিয়েই যায়। কিন্তু প্রিয়ার এখন ঘোরাঘুরি করা একটু ইচ্ছা নেই, কারণ তার বাড়িতে ফিরে অনেক ইম্পর্টেন্ট। সবাই হয়তো এতক্ষণে তার জন্য অপেক্ষা করা শুরু করেছে আর তাদেরকে ম্যানেজ করতে গিয়ে তার বাবার কতটা ছোট হতে হচ্ছে হয়তো। এই কথা ভেবে প্রিয়া কান্না করতে শুরু করে। তার জন্যই এইসব হচ্ছে। তাকে আরো 2-3 দিন আগে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু সে ইচ্ছা করে এতদিন দেরি করেছে। প্রিয়ার কান্না থামিয়ে রাজ বলে, তোমাকে গ্রিস যেতে হবে তাই না? আমি তোমাকে নিয়ে যাব। এরপর রাজ একটা গাড়ি ভাড়া নেয় এবং প্রিয়াকে নিয়ে বাই রোড গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। তাই পুরোটা সময় প্রিয়া এবার রাজের দিকেই চেয়ে থাকে। এটাও সত্য যে সে রাজের সাথে সাথে সেও রাজকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে তো এই ভালোবাসার প্রকাশ করতে পারবে না। রাত পেরোলেই তার বিয়ে। সারা রাত রাজ ড্রাইভ করে এবং সকালবেলা তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। চলে যাওয়ার আগে রাজ তাকে কিছু জিনিস দেখিয়ে বলে, এই হলো আমাদের দুজনের বোর্ডিং পাস। আমারটা তুমি এবং তোমারটা আমি রেখে দেই। আমার খাবার বিল এই দুইটা আমি রেখে দেই, আর এই কয়েনটা তুমি রেখে দাও। আর তাদের তোলা সেই ছবিটাকে মাঝখান থেকে ছিঁড়ে রাজ প্রিয়ার পাশটা রেখে তার পাশটা সে প্রিয়াকে দিয়ে দেয়। এরকম করার কারণ জানতে চাইলে রাজ বলে, কখনো যদি তোমার কথা মনে পড়ে তাহলে সে এগুলো দেখবে। চলে যাওয়ার আগে সে তাকে আরো বলে, সবসময় মনে রাখবে এই পৃথিবীতে কোনো না কোনো কোণে অবশ্যই একজন সুখে আছে, আনন্দে আছে, এই ভেবে যে তুমি ভালো আছো। এরপর তারা দুজনকে শেষবারের মতো বিদায় জানায়। প্রিয়ার আশাতে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। প্রিয়াকে রেডি হতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তার মন তো এখানে নেই। সে তো রাজকে ভালোবেসে ফেলেছে। সব সময় শুধু তার সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে তোলপাড় করছে। কিছুক্ষণ পর প্রিয়া নিচে নেমে আসে আর তাদেরকে সবকিছু খুলে বলে যে রাজের ব্যাপারে, তার সাথে রাজের কিভাবে সময় কেটেছে, কি কারণে তার জার্নি লেট হয়েছে, কিভাবে সে সময়টা পার করেছে। সেখানে প্রিয়ার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই সামিরও উপস্থিত ছিল। প্রিয়ার বাবা তো প্রথমে প্রিয়ার কোনো কথাই শুনছিল না, কিন্তু সামিরের বলাতে সে কিছুটা শান্ত হয়। সামির প্রিয়ার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে জোর করে সে প্রিয়াকে বিয়ে করতে চায় না, আর করলেও সেখানে প্রিয়া সুখে থাকবে না। সামিরের কথায় সে রাজের সাথে দেখা করতে রাজি হয়, কিন্তু রাজ বোধ হয় এতক্ষণে হয়তো প্লেন ধরে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কিন্তু প্রিয়া বলে, না, রাজ হয়তো এখানে আশেপাশে কোথাও আছে। যখন সে বাইরে গিয়ে এদিক ওদিক রাজকে খুঁজে, হঠাৎ সে দেখতে পায় দূরে রাজ একা একা দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তার কাছে ছুটে যায় এবং তাকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত রাজের জীবনে যে বড় আফসোসটা রয়ে যেত সেটা কেটে গেছে। এরপর প্রিয়া রাজকে তার পরিবারের সঙ্গে দেখা করায়, যেখানে সবাই তাকে খুব পছন্দ করে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয় এবং তারা ইন্ডিয়াতে ফিরে আসে, যেখানে রাজ নিজেই প্রিয়াকে হাতের কাছে থাকা মোমবাতি এবং আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বরণ করে নেয়। এরপর তারা বিছানায় দুজনকে ওয়াদা করে যে কখনো তারা একে অপরকে ছেড়ে যাবে না। এই হলো তাদের প্রেম কাহিনী, যে গল্প শুনে দীপকের ফিয়ন্সির কান্নায় চোখ ভিজে আসে। এত সুন্দর লাভ স্টোরি সে আগে কখনো শুনেনি। তখন সে তাদেরকে বলে সে প্রিয়া আর রাজের সাথে দেখা করতে চায়। সে সময় সেখানে সেলিম ও তার ওয়াইফ হাজির হয় এবং বলে আজ প্রিয়া ও রাজের 1 বছরের অ্যানিভার্সারি, তাই সে নাকি একটা সারপ্রাইজ পার্টি ম্যানেজ করেছে এবং তারা সবাই সে পার্টিতে যাচ্ছে। পার্টিতে সবাই এক্সাইটেড ছিল, কিন্তু রাজ এবং প্রিয়াকে দেখে মনে হচ্ছিল যেন সামথিং ইজ রং। এমন একটা দিনে তারা ঝগড়া করছে, একজন আরেকজনের সাথে কথা পর্যন্ত বলছে না। সেই সবকিছু দীপকের ফিয়ান্সি নোটিস করে। পরদিন জগিং এ সে দীপককে সবকিছু জানিয়ে বলে এসব প্রেম ভালোবাসা সব মিথ্যে। এই দেখো না, রাজ আর প্রিয়াকে আমরা কতটা হ্যাপি কাপল মনে করতাম, কিন্তু এখন তাদের মধ্যে কোনো মিল নেই। যা শুনে দীপক বলে এইসব হয়েই থাকে স্বামী স্ত্রীর মধ্যে। তাছাড়া রাজ প্রিয়াকে অনেক ভালোবাসে। সেদিন প্রিয়া তাদের মঙ্গলের জন্য একটা পুজো রাখে, যেখানে তাদের দুজনের উপস্থিত থাকাটা খুব জরুরি ছিল। সবাই রাজের অপেক্ষায় ছিল। শুভ মহরত পেরিয়ে যাচ্ছে, কিন্তু রাজের কোনো দেখা নেই। তাই পণ্ডিত রাজের অনুপস্থিতিতেই পূজাটা করে দেয়। এর আগেও রাজ বেশ কয়েকবার পুজোতে দেরি করে আসলেও আজ সে একদমই আসে না, আর তাই প্রিয়া খুবই অপমানিত বোধ করে। তাই সে রাজের উপর প্রচন্ড রেগে যায়। রাতে বাড়িতে ফিরলে প্রিয়া রাজের সাথে কোনো কথা বলে না। রাজ বেশ কয়েকবার সরি চায় আর বলে সে নাকি কোনো এক মিটিং এ ব্যস্ত হয়ে পড়েছিল। তুমি তো জানো বিজনেস আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রিয়ার কথা, যখন আমার পিছু পিছু গ্রিস গিয়েছিলে তখন তোমার বিজনেস কোথায় ছিল? সারাদিন তারা কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। যেমন রাজ অগোছালো, বাহিরে থেকে এসে এদিক ওদিক জামা কাপড় ছুঁড়ে ফেলে রাখে, বিছানা অগোছালো করে রাখে,
জুতা খুলে যেখানে মনে চায় রেখে দেয়। প্রিয়া এইসব কিছু একদমই পছন্দ করে না। রাজের কথা এই জুতায় পা পিছলে কেউ তো আর পড়ে যাবে না, থাকুক না এইভাবে। এরকম ঝগড়া করেই কাটে তাদের প্রতিটা রাত। যেখানে স্বামী স্ত্রীর রাতে একটু মন খুলে কথা বলবে তা না, পরদিন সকালেও একই কাহিনী। রাজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া থেমে নেই। প্রিয়া তখন বিরক্ত হয়ে সেই রুম থেকে চলে যায়। এরপর রাজ তার সামনে দিয়ে ভাব মেরে বেরিয়ে যেতে নিলে কাল রাতে তার ফেলে রাখা জুতোটাই উষ্টা খেয়ে পড়ে যায়, যেটাতে তারা দুজনেই হো হো করে হেসে দেয়। আসলে তাদের মধ্যে যতটাই ঝগড়া থাকুক না কেন, কখনোই ভালোবাসার আসলে কমতি হয় না, এটা তাদের ভেতরে ভেতরে থাকেই। এরপর একদিন রাতে প্রিয়া রাজকে নিয়ে তার এক ফ্যামিলি পার্টিতে যায়। সেখানে রাজ খুবই শাই ফিল করছিল, কারণ প্রিয়ার রিলেটিভসরা সবাই অনেক বড় লোক আর তাদের মধ্যে রাজ থাকতে চায় না। কিন্তু প্রিয়ার জেদের কারণে সে প্রতিবার পার্টিতে যায়। ভেতরে গিয়েও রাজ কোনো না কোনো দিকে দাঁড়িয়ে থাকে আর পার্টি শেষ হওয়ার পর প্রিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবে রোজকার মতো তাদের দিন কাটতে থাকে। সেদিন হঠাৎ প্রিয়ার খালা তার সাথে দেখা করতে ভিতরে ঢুকে সে তাদের লাইফস্টাইল দেখে আফসোস করে বলে, কত ভালো ফিউচার হতে পারতো তোর, কিন্তু আজ তুই এখানে। আসলে প্রিয়ার পরিবার রাজকে তাদের জামাই মেনে নিতে বর্তমানে কিছুটা কষ্ট ফিল করে। এরপর সে তাদেরকে 2টো গ্রিসের টিকিট দিয়ে বলে কয়েকদিনের জন্য যেন তারা ঘুরে আসে। রাজ রাতের বেলা একদম জলি মুডে ঘরে প্রবেশ করে। সেখানে প্রিয়া তাকে 2টা খুশির খবর দেয়। প্রথমটা হলো সে যে প্রেজেন্টেশনটা অস্ট্রেলিয়ার একটা ফ্যাশন হাউসে পাঠিয়েছে সেটা অ্যাপ্রুভ হয়েছে, যেটা শুনে রাজ অনেক খুশি হয়। এরপর সে তাকে টিকিট 2টো দিয়ে বলে, আমরা গ্রিস যাচ্ছি ঘুরতে। রাজ তখন মজা করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, লটারি লেগেছে নাকি? তখন প্রিয়া জানায় তার খালা তাদেরকে এই সারপ্রাইজ গিফটটা দিয়েছে। এমনিতেও তারা নাকি বিয়ের পর এখনো কোথাও ঘুরতে যায়নি। কিন্তু প্রিয়ার খালার কথা শুনতেই রাজের মুডটা খারাপ হয়ে যায়, কারণ রাজ মনে করে তারা এগুলো তাকে অপমান করার জন্য করছে। এরপর কথায় কথায় তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি লেগে যায়। এরপর দিন রাতে বাড়ি ফেরার সময় রাজ একদম ভালো স্বামীর মতো বাজার করে এবং প্রিয়ার জন্য একটা ফুলের তোড়াও আনে। ঘরে ঢুকেই রাজ ঘরের কাজ করতে শুরু করে, এই ভেবে যে এতে হয়তো প্রিয়ার একটু সুবিধা হবে। কিন্তু এত কিছুর মধ্যে সেটা বুঝতে পারছিল না যে যেই প্লেটগুলো সে এতক্ষণ ধরে ধুয়ে রাখছিল সেগুলো প্রিয়া আগেই ধুয়ে রেখেছে। রাজের এরকম অদ্ভুত ফানি কাজ করবার দেখে প্রিয়া রাগ ধরে রাখতে পারে না, শেষ পর্যন্ত হেসে দেয়। চট করে রাজ তার কাছে একটা হাগ চায়, কিন্তু প্রিয়া তো দেবে না। তখন রাজ হালুয়া বানানোর জন্য গাজর কাটতে শুরু করে। হঠাৎ চাকুর আঘাতে রাজের হাত কেটে গেলে প্রিয়া তাকে ঠিকই জড়িয়ে ধরে। কিন্তু পরদিন রাজের সঙ্গে ঘটে যায় সব থেকে বড় দুর্ঘটনা। রাজ এতদিন যে কোম্পানির জন্য কাজ করতো সেই কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। তাদের থেকে রাজ অনেক টাকা পাওনা ছিল আর সেই টাকাগুলো সে ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করেছিল। এখন সেই কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে ব্যাংকও তাকে চাপ দিতে শুরু করেছে। অথরিটির সাথে দেখা করলে তারা জানায় আগামী 7 দিনের মধ্যে যদি 25 লাখ টাকা ফেরত না দেওয়া যায় তাহলে ব্যাংক তার সমস্ত সম্পত্তি জব্দ করে ফেলবে। এই সবের পর রাজের মাথা একদম আকাশ ভেঙে পড়ে। কি করবে সে? এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে? বাড়িতে ফিরে রাজ একা একা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রতিদিনের মতো আজ সে কোনো ঝগড়া করছে না। প্রিয়া রাজের কাছে এসে দাঁড়ালে দেখতে পায় রাজ কান্না করছে, কারণ জানতে চাইলে রাজ তাকে সব ঘটনা খুলে বলে। প্রিয়া তখন তাকে আশ্বাস দেয় যে তার বাবা কিছু না কিছু করবে, কিন্তু রাজ তাকে বারণ করে দিয়ে বলে জীবনের প্রতিটা সিদ্ধান্ত সে নিজের ইচ্ছায় নিয়েছে, কাউকে কিছু জিজ্ঞাসা করেনি। জীবনের এই কঠিন মুহূর্তেও সে সাহায্য ছাড়াই পার হবে। তখন প্রিয়া রাজকে জড়িয়ে ধরে বলে সে সবসময় তার পাশে থাকবে। কোম্পানির মালিকের সাথে দেখা করতে গেলে মালিক তাকে অপমান করে বের করে দিয়ে বলে তার কোম্পানি ডুবে গেছে, এখন সে কাউকে কোনো অনুদান দিতে পারবে না। কিন্তু রাজ তো কোনো অনুদান চাইতে আসেনি, সে তো এসেছে তার হক চাইতে। তখন তারা তাকে কোর্টের রাস্তা দেখিয়ে বলে হক চাইতে গেলে কোর্টে যেতে হয়, এখানে না। এটাই রাজের শেষ রাস্তা ছিল, যেটাও বন্ধ হয়ে গেল। এখন তাদের কাছে একটাই উপায়, সেটা হলো ট্রাক বিক্রি করে লোন পরিশোধ করা। তারা এই ব্যাপার নিয়ে কথা বলছিল, তখন প্রিয়া এসে তাকে একটা 25 লাখ টাকার চেক দিয়ে বলে এই নাও, এই টাকাগুলো দিয়ে লোন পরিশোধ করে দাও। এই টাকাগুলো সে তার বাবা থেকে আনেনি, কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে সে ফ্যাশন হাউসে যে সিলেক্ট হয়েছিল তারা তার সাথে কাজ করতে চায় আর অ্যাডভান্স হিসেবে এই 25 লাখ দিয়েছে। তারপর সে এই টাকাগুলো নিয়ে ব্যাংকের লোন পরিশোধ করে। এই খুশিতে রাজ তাদের বন্ধুদের নিয়ে একটা হোম পার্টির অ্যারেঞ্জ করে, যেখানে সে প্রিয়াকে খুশি করানোর জন্য সামিরকেও ডেকে নেয়, ওই যে যার সাথে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। এরপর সে প্রিয়াকে সামিরের সাথে কথা বলতে দিলে প্রিয়া অন্য রুমে চলে যায় আর তাকে বলতে লাগে তুমি যে 25 লাখ টাকা আমাকে দিয়েছো সেটা যেন রাজ জানতে না পারে। কিন্তু রাজ তাদের মধ্যে হওয়া এই কথাগুলো দরজার ওপাশ থেকে শুনে নেয় আর রাজ সবকিছু জানতে পেরে হাঙ্গামা শুরু করে দেয়। এত কিছু হয়ে যাওয়ার পরও সে নিজের আত্মীয় স্বজনদের থেকে পর্যন্ত টাকা ধার চায়নি, আর প্রিয়া তার ফ্রেন্ডের কাছে এভাবে হাত পেতে তাকে টাকা দিল, যেটা সে একদমই সহ্য করতে পারে না এবং প্রিয়াকে কথা শোনাতে শুরু করে। এরপর সামির আসলেও সে সামনেই প্রিয়াকে অপমান করতে শুরু করে। রাজের সন্দেহ সামির এতগুলো টাকা দিয়েছে কারণ সামির এখনো প্রিয়াকে পছন্দ করে, যেটা সে বলতে পারছে না, তাই এই নাটক। সামির বুঝতে পারে এটা তাদের দাম্পত্যের সমস্যা, তাই সে সেখান থেকে চলে যেতে চাইলে রাজ তাকে আটকে বলে তুমি কেন চলে যাবে? আমি চলে যাব, এক কাজ করো তোমরা বিয়ে করে নাও। রাজ তার উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই সব কিছু আর নিতে না পেরে প্রিয়া রাজের গালে একটা চর পেরে বসে। রাজ আজকে এতটাই নিচে নেমে গেছে যে এরকমটা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। রাজের এরকম ব্যবহারে প্রিয়া অনেক কষ্ট পায়, তাই সে এক গ্রাস অভিমান নিয়ে রাজের বাড়ি থেকে চলে যায় এবং তার খালার বাসায় গিয়ে ওঠে। এরপর থেকে রাজ প্রতিটা মুহূর্তে প্রিয়াকে মিস করে। রাতে ঠিক করে ঘুমাতে পারে না, প্রিয়ারও রাতে ঘুম নেই। রাজের কথায় সে অনেক কষ্ট পেয়েছে। রাজ সিদ্ধান্ত নেয় ট্রাকগুলো বিক্রি করে সে সামিরের 25 লাখ
টাকা ফেরত দিয়ে দেবে। সবাই তাকে বাধা দিলেও সে কারো কথা শোনে না। সামিরের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সে ঠিক করে ঘুমাতে পারবে না। কিছুদিনের মধ্যে সে ট্রাকগুলো বিক্রি করে সামিরের অফিসে যায়। সেখানে গেলে সে প্রিয়াকে সামিরের সাথে একই রুমে দেখতে পেয়ে অনেক রেগে যায় এবং চেকটা কাউন্টারে ছুঁড়ে দিয়ে চলে যায়। এখানেও সে প্রিয়াকে ভুল বুঝে। প্রিয়া এখানে এসেছিল সামিরের কাছ থেকে নেওয়া সেই টাকাগুলো ফেরত দিতে, কারণ সে রিয়ালাইজ করেছে টাকাগুলো নেওয়া তার ভুল হয়েছে আর এই ফেরত দেওয়া টাকা তার নিজের কামানো। সে অস্ট্রেলিয়ার ফ্যাশন হাউসে ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। আজ সকালে প্রিয়াকে সামিরের সঙ্গে দেখতে পেয়ে এই রাত পর্যন্ত সে নেশায় ডুবে থাকে। মাতাল হয়ে সে প্রিয়ার সাথে দেখা করতে তার খালার বাড়িতেও যায়, কারণ সে প্রিয়াকে জিজ্ঞাসা করবে সে কেন সামিরের সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু টেরেস থেকে উপরে কল করা হলে তাকে আগামীকাল আসার কথা বলা হয়। উপরে যাওয়ার অনুমতি না পেয়ে রাজ সেখানেই মাতলামি শুরু করে। তার মাতলামিতে অ্যাপার্টমেন্টের সব লোক জেগে যায়, যার ফলে সিকিউরিটি গার্ড তাকে টেনে হিঁচড়ে বাহিরে বের করে দেয়। প্রিয়া এসব দেখে ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকে। তখন সেখানে পুলিশ চলে আসাতে প্রিয়া রাজকে বাঁচানোর জন্য নিচে নেমে আসে। সবাই চলে যাওয়ার পর প্রিয়া রাজকে এখান থেকে চলে যেতে বলে, কারণ একসাথে থেকে একজন আরেকজনকে কষ্ট দেওয়ার থেকে দূরে চলে যাওয়াই ভালো। তাই রাজ সেখান থেকে আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। অফিসে ফিরে রাজ কি করবে বুঝতে পারে না। তখন তার বন্ধুরা এসে জানায় প্রিয়া নাকি একেবারের জন্য গ্রিস চলে যাচ্ছে। তাই রাজও প্রিয়াকে আটকানোর জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এয়ারপোর্টে গেলে জানা যায় তারা এই মধ্যে চেক ইন করে ফেলেছে। তাই রাজ আর ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু তখন রাজ সেখানে সেই ট্রাফিক পুলিশকে দেখতে পায়, যে কিনা এখন এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ হিসেবে কাজ করছে। এরপর তারা তার সাহায্য নিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে চারপাশে প্রিয়াকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও প্রিয়া নেই। ফ্রাস্ট্রেটেড হয়ে রাজ চিৎকার করে প্রিয়াকে ডাক দেয়। তখন প্রিয়া রাজের ডাক শুনে তাকে খুঁজতে আসে। প্রিয়াকে দেখে রাজের চোখ কান্নায় ভিজে আসে। সে তার কাছে ক্ষমা চায় এবং আরেকটা সুযোগ দিতে বলে, কিন্তু প্রিয়া তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একসাথে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে চলে যাওয়া অনেক ভালো। তার মধ্যে এখন অনেক অভিমান। রাজের শতবারণেও প্রিয়া থাকে না। প্রিয়া চলে যায়, কিন্তু প্লেন টেক অফ করার আগেই রাজ সেই পুলিশ অফিসারকে দিয়ে প্রিয়ার কাছে একটা মোড়ানো টিস্যু পাঠায়, যেটার ভেতরে ছিল রাজের গলার একটা তাবিজ, যেটা তাকে সেলিমের মা উপহার দিয়েছিল আর বলেছিল কখনো কিছু চাইতে হলে এই তাবিজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। আর আজ সে তার এই তাবিজটা প্রিয়াকে দিয়ে দিয়েছে। প্রিয়াকে ছাড়া তার জীবনটা দিশেহারা হয়ে যায়, এদিক ওদিক ভবঘুরের মতো ঘুরে বেড়ায় এবং সর্বক্ষণ প্রিয়ার কথা মনে করে। প্রিয়ার না থাকায় সে তার অভাবটা বুঝতে পারছে। রাতে রাজ যখন বাড়িতে ফিরে আসে এবং তার জুতোগুলো ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তখন হঠাৎ প্রিয়ার কণ্ঠ ভেসে আসে। সে চলেই যাচ্ছিল, কিন্তু তার দেওয়া সেই তাবিজটা তাকে আটকে নিয়েছে। তারা তাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু একসাথে না থাকলে এই স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে? তাই তো প্রিয়া সেই স্বপ্নগুলো পূরণ করতেই ফিরে এসেছে। এখানেই রাজ প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু এরপরই তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়, কারণ রাজ তার জুতাগুলো ঠিক রাখেনি। আসলে কেউ একজন বলেছিল যে যেখানে ঝগড়া নেই সেখানে ভালোবাসাও নেই, আর রাজ ও প্রিয়ার ভালোবাসার বহিঃপ্রকাশই হলো এই ঝগড়া। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্ট করে বলতে পারেন। শাহরুখ খানের সিনেমা, এরকম সিনেমা খুব কমই হয়। একদম সম্পর্কের শুরু থেকে সম্পর্কের পরবর্তীতে বিয়ের পরে কি হয়েছে এই বিষয়ে খুব কম সিনেমাও দেখা যায়। তো আপনার লাইফের সাথে বিষয়টা মিলে কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করুন আর লাইক করতে পারেন, নিচে লাইকের বাটনটা আছে। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে সেটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর ডান পাশে আমাদের অ্যানিমে চ্যানেলের ভিডিও ভেসে উঠেছে, একটা সিরিজ 3 পার্টে এক্সপ্লেন করেছিলাম, দেখে আসতে পারেন চাইলে। নতুন অ্যানিমে সামনের মাসে এক্সপ্লেন শুরু করব।